কথা আছে, দুর্জনের ছলের অভাব হয় না, ওনারও কিন্তু ছলের অভাব নেই। উনি করলেন কি, রায়টা মানার কথা বলে একটা টুইট করলেন এবং তাতেও একটা নাটকীয়তা রাখলেন, রেখে একটা টুইট করে বললেন হ্যাঁ সবাই পাবে। কিন্তু দেওয়ার সময় উনি যেটা করলেন, এক নম্বর প্রথমেই একটা বিভাজনের খেলা খেলে দিলেন। কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরটা আগে হয়ে যাবে আর ওনাদেরটা পরে হবে, আন্ডার কনসিডারেশন। স্বাভাবিকভাবে উনি দুটো ক্লাস করে দিলেন। উনি মহামান্য সুপ্রিম কোর্টকে চূড়ান্ত বিভ্রান্ত করতে চাইছেন এবং একজন বিচারপতি, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তিনি কল্পনাও করতে পারবেন না যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, একটা রাজ্য সরকার, সেই কর্মচারীদের সঙ্গে প্রতারণা, আমি আরও স্পষ্ট ভাষায় বলছি, শব্দচয়নে সতর্ক থেকে বলছি, চিটিংবাজি করবে। এবং কর্মচারীরা যে টাকাটা তাদের প্রাপ্য ছিল তার 45% টাকা পেলেন, উনি অর্ডার করে বলে দিলেন সব দেওয়া হয়। এই যে প্রতারণা, প্রথম তো সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের এটা আমাদের বিশ্বাস করাতেই বেশ কষ্ট পেতে হবে যে একটা রাজ্য সরকার এরকম চিটিংবাজি করতে পারে। এই যে একজন দাম্ভিক, মানে ফ্যাসিস্ট, তীব্র কর্মচারী বিদ্বেষী একজন মুখ্যমন্ত্রী, যিনি একেবারে 100% নিশ্চিত ছিলেন যে নামি দামি আইনজীবী দিয়ে আইনের ফাঁক ফোকর বলে তিনি কিছুতেই কর্মচারীদের অধিকারটাকে মানবেন না, কর্মচারীদের তার প্রজা হিসেবেই তিনি ট্রিট করবেন, এই জায়গাটা থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছে, তাকে নতজানু হতে হয়েছে। এটা কিন্তু আমাদের একটা বিপুল জয়, বিশাল জয়। এই জন্য দেখবেন কলকাতার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের পেনশন হয় তারা কিন্তু কেউ পায়নি। আবার ধরুন প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিয়েছে, তো প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়ার কোনো কথা তো ছিল না। তুমি বলছো, সরকার বলছে যে 16 থেকে 19 অবধি তাদের কাছে HRMS-এর ডাটা ভান্ডার আছে, সেই অনুসারে তারা সরকারি কর্মচারীদের দিচ্ছে। তাহলে একই HRMS-এ তো বেতন হয়েছে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংসগুলো, তাহলে সেই তথ্য তো তোমার কাছে রয়েছে। তাহলে তুমি কেন আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোকে তথ্য ভান্ডার জোগাড় করতে বলছো অনির্দিষ্টকালের জন্য? ব্যাপারটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল টুইট করে সমস্ত দিয়ে দেওয়া হয়ে যাবে। আদতেও আজকে 8ই এপ্রিল কতটা আদতেও এই যারা সরকারি কর্মচারী বা যারা রিটায়ার করে গেছে তারা কতটা ডিএ পাচ্ছে এবং ডিএর আপডেটটা কি, তারা সত্যি সত্যিই কি সমস্ত রকম ডিএ পেয়ে গেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন, তার টুইট এবং বাস্তবায়ন কতটা হয়েছে কথা বলবে এই মুহূর্তে। আমার সাথে রয়েছে শ্যামল কুমার মিত্র, ভুক্তভোগী একজন, বহু বছর ধরে এই ডিএ নিয়ে তিনি কোর্ট চত্বর বিভিন্ন জায়গায় ডিএ নিয়ে ঘুরে যাচ্ছেন। কথা বলবো তার সাথে এবং জেনে নেব ডিএর এখন অবস্থাটা কি। সুপ্রিম কোর্ট থেকে যেটা বলে দেওয়া হয়েছিল সেই কথা অনুযায়ী কিন্তু আপনাদের ইতিমধ্যে প্রসেসিংয়ে থাকা উচিত ডিএ বা পেয়ে যাওয়া উচিত। আদতেও কি ডিএ আপনারা পেয়েছেন বা ডিএ মামলার লাস্ট আপডেটটা কি? সরকার বারংবার এই ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট লাগবে, এটা করতে হবে, ওটা করতে হবে করে হেলায় হারাচ্ছে, সময়টা আরও বাড়ানোর চেষ্টা করছে এবং ভোট বৈতরণীটা যাতে পার হয়ে যেতে পারে সেই চিন্তা ভাবনা করছে। আদতেও কি ঘটনাটা কি হচ্ছে ডিএ? দেখুন, প্রথম বলি যে পশ্চিমবাংলায় এই প্রথম মুখ্যমন্ত্রীর চেয়ারে একজন মহিলা বসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ক্ষমতায় আসার আগে বলতেন যে সরকার ডিএ দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই, আর ক্ষমতায় এসেই বললেন ডিএ কর্মচারীদের অধিকার নয়, এটা আমার দয়ার দান, যেন উনি একটা জমিদারির জমিদার এবং আমরা ওনার প্রজা। এখন প্রথম যেটা আমাদের ভালো লাগছে সেটা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলার যে রায় গত 5ই ফেব্রুয়ারি দিয়েছে, তাতে প্রথমে সুপ্রিম কোর্টে ওনারা এমএ অ্যাপ্লিকেশান ডিসেম্বর অবধি চলবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছিলেন। তারপর যখন বুঝলেন যে না, সুপ্রিম কোর্টের রায়টা কার্যকর করতে হবে, তখন এই যে দেয়ার প্রক্রিয়াটা আংশিক হলেও শুরু করলেন। এই মহামান্য সুপ্রিম কোর্টের ভয়ে ডর মুঝে আচ্ছা লাগা। এই যে একজন দাম্ভিক, মানে ফ্যাসিস্ট, তীব্র কর্মচারী বিদ্বেষী একজন মুখ্যমন্ত্রী, যিনি একেবারে 100% নিশ্চিত ছিলেন যে নামি দামি আইনজীবী দিয়ে আইনের ফাঁক ফোকর বলে তিনি কিছুতেই কর্মচারীদের অধিকারটাকে মানবেন না, কর্মচারীদের তার প্রজা হিসেবেই তিনি ট্রিট করবেন, এই জায়গাটা থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছে, তাকে নতজানু হতে হয়েছে। এটা কিন্তু আমাদের একটা বিপুল জয়, বিশাল জয়। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে গর্ব করেই বলছি, কোনো রাজনৈতিক দল, কোনো গণসংগঠন আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে পর্যদস্ত করতে পারে। এবার একটা কথা আছে, দুর্জনের ছলের অভাব হয় না, তো ওনারও কিন্তু ছলের অভাব নেই। উনি করলেন কি, রায়টা মানার কথা বলে একটা টুইট করলেন এবং তাতেও একটা নাটকীয়তা রাখলেন, রেখে একটা টুইট করে বললেন হ্যাঁ সবাই পাবে। কিন্তু দেওয়ার সময় উনি যেটা করলেন, এক নম্বর প্রথমেই একটা বিভাজনের খেলা খেলে দিলেন। উনি বললেন যে 16 থেকে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস, অর্থাৎ যারা গ্র্যান্ট ইন এইডে বেতন বা পেনশন পায়, তাদেরটা এখনই হচ্ছে না,
তাদের স্ব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট তারা ম্যাচিং অর্ডার বার করে দেবে, ফিনান্স থেকে অ্যাপ্রুভাল নেবে, নিয়ে দেবে। অর্থাৎ কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরটা আগে হয়ে যাবে আর ওনাদেরটা পরে হবে, আন্ডার কনসিডারেশন। স্বাভাবিকভাবে উনি দুটো ক্লাস করে দিলেন। কেন করে দিলেন? আপনি নিজেকে ভাবুন যে আপনি টাকাটা পেয়েছেন, আমি পাই। স্বাভাবিকভাবে আমার একটা ক্ষোভ, আমার একটা মানে অনুযোগ, একটা অভিযোগ আপনার বিরুদ্ধে হবে যে আপনি পেয়ে গেলেন আর আমি পেলাম না। এই বিভাজনটা উনি করে দিতে চাইলেন এই কারণে যে যাতে নির্বাচনের আগে সমস্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে, শ্রমিক কর্মচারী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইটা করতে না পারে। কিন্তু এই প্রয়াসটা ওনার ব্যর্থ হলো। এবার মুশকিল হচ্ছে যে কেন আবার তাদের জন্য আলাদা ম্যাচিং অর্ডার হবে? তুমি বলছো, সরকার বলছে যে 16 থেকে 19 অবধি তাদের কাছে HRMS-এর ডাটা ভান্ডার আছে, সেই অনুসারে তারা সরকারি কর্মচারীদের দিচ্ছে। তাহলে একই HRMS-এ তো বেতন হয়েছে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংসগুলো। তাহলে সেই তথ্য তো তোমার কাছে রয়েছে। তাহলে তুমি কেন আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোকে তথ্য ভান্ডার জোগাড় করতে বলছো অনির্দিষ্টকালের জন্য? ব্যাপারটাকে বিলম্বিত করছো। ভোটটা পেরিয়ে যাওয়ার চেষ্টা, ভোটটা পেরিয়ে যাওয়ার চেষ্টা শুধু নয়, উনি মহামান্য সুপ্রিম কোর্টকে চূড়ান্ত বিভ্রান্ত করতে চাইছেন। কারণ সুপ্রিম কোর্টের স্বাভাবিক দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, তো ওখানে প্রচুর মামলা, বিচারপতিদের হাতে সময় খুব কম, এবং একজন বিচারপতি, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তিনি কল্পনাও করতে পারবেন না যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, একটা রাজ্য সরকার, সেই কর্মচারীদের সঙ্গে প্রতারণা, আমি আরও স্পষ্ট ভাষায় বলছি, শব্দচয়নে সতর্ক থেকে বলছি, চিটিংবাজি করবে। কেন চিটিংবাজি? 1/1/2016-তে সারা পৃথিবীর সবাই জানে যে সিমলার যে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে তৈরি হয়, সেই অফিসিয়াল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে 125%। এটা সবাই জানে। এবং এই রাজ্য সরকার দিল্লি এবং চেন্নাইয়ে কর্মচারীদের ওই সময় 125% হারেই ডিএ বা ডিআরএস রিলিফ দিয়েছেন। সেই সরকারের অর্থ দপ্তর হিসেবে করলেন যে 100%, 1/1/2016-তে 100%। ফলে এইভাবে প্রত্যেক ক্ষেত্রে ওই যে সিমলার যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যে অফিসিয়াল ইন্ডেক্স, সেইটাকে অস্বীকার করে নিজেদের মনোমতো একটা ইন্ডেক্স করে তারা দিয়ে গেলেন। এবং কর্মচারীরা যে টাকাটা তাদের প্রাপ্য ছিল তার 45% টাকা পেলেন, উনি অর্ডার করে বলে দিলেন সব দেওয়া হয়। এই যে প্রতারণা, প্রথম তো সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের এটা আমাদের বিশ্বাস করাতেই বেশ কষ্ট পেতে হবে যে একটা রাজ্য সরকার এরকম চিটিংবাজি করতে পারে। এটা মুশকিল। 2 নম্বর বিষয় যেটা হলো যে ধরুন কলকাতার ক্ষেত্রে যারা পেনশন পান ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে, তাদের কাছে কিন্তু ঢোকেনি। আমরা শুনেছি এজি থেকে যে আমরা তো আমাদের যে হিসেব, যেটা অরিজিনাল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমরা স্যাটে দিয়েছি, হাইকোর্টে দিয়েছি, সুপ্রিম কোর্টে দিয়েছি, এবং 3 জায়গায় যে হিসেবটা মান্যতা পেয়েছে সেটা আমরা এজি বা চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারির কাছেও দিয়েছি। এজিকে যে হিসেব এরা দিয়েছিল রাজ্য সরকার, কলকাতার ব্যাঙ্কগুলো থেকে যারা পেনশন পান তাদের জন্য, তাদেরটা এজি হিসেব করে ব্যাঙ্কগুলোকে দেয়, ব্যাঙ্ক সরাসরি টাকা দেয়। তা সেখানে তো এজি মেকে বসেছে, তারা বলছে না, সরকারের এই তথ্য তো ঠিক নয়, তথ্য যেটা কনফেডারেশন দিচ্ছে এটাই ঠিক, বা যেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা অরিজিনাল অফিসিয়াল সেই অনুসারে করতে হবে। তা আমরা শুনেছি যে রাজ্য সরকারের কাছে ক্লারিফিকেশন চেয়ে পাঠানো হয়েছে এজির পক্ষ থেকে। সেই জন্য দেখবেন কলকাতার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের পেনশন হয় তারা কিন্তু কেউ পায়নি। আবার ধরুন প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিয়েছে, তো প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়ার কোনো কথা তো ছিল না। রাজ্য সরকারেরই কর্মচারী ছিলেন, তারপরেও এখন মুশকিল হচ্ছে, দেখুন উনি একটা জিনিস বুঝেছেন যে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, যাই বলুন, এখানে কি ভোটের যে অঙ্কটা, সেই অঙ্কটা কি আপনাদের বিয়ের মধ্যে পড়ছে না? পড়ছে এই কারণে পড়ছে যে মাননীয় জানেন যে খাতায় কলমে ওনার যে সংগঠন, সরকারের সমর্থক সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যার নেতা ওই মানস ভূঁইয়া মন্ত্রী, ওই যাকে আপনারা বোধহয় ধুতি পাঞ্জাবি পরে সে ছুটিয়েছিল মাঠ দিয়ে, ধান ক্ষেত দিয়ে, সে আপনারা দেখেছেন, ছবি তো বিখ্যাত। তো উনি যার মন্ত্রী, তা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে সরকারের প্রতি ভয় থেকে, শাসক দলের প্রতি আতঙ্ক থেকে একটা বড় সংখ্যায় সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী বা ইত্যাদি ইত্যাদি ওই সংগঠনের সদস্য। প্রকৃত অবস্থাটা তিনি জানেন যে এরা শিক্ষিত সম্প্রদায়, এরা আমাকে ভোট দেবে না, কাজেই এদের জন্য আমার খরচা করে কী দরকার, আমি সেই টাকাটা এদের দেবো, বিভিন্ন অনুদান দেবো, ক্লাবগুলোকে দেবো, দিলে সেখান থেকে আমি ভোট পার করে আনতে পারবো। অর্থাৎ নির্বাচনী ভোট ব্যাংক তৃণমূলের পক্ষে, যে রাজ্য কর্মীরা নয়, এটা উনি জানেন। সে কারণে রাজ্য কর্মীদের উনি যতভাবে পারবেন মানে
করবেন, অপদস্থ করবেন, অসম্মানিত করবেন, সামাজিক সম্মানহানি করবেন এবং আর্থিকভাবে অধিকারগতভাবে একদম শেষ সীমায় নিয়ে যাবেন। আবার দেখুন উনি কিন্তু WBCS এক্সিকিউটিভ অফিসারদের প্রতি একদম উদার হস্ত। কেন বলুন তো? আপনি দেখুন ওদেরকে 2টো ইনক্রিমেন্ট দিয়েছিলেন, তো ওরা গায়ের জোরে 3টি ইনক্রিমেন্ট নিয়ে নিয়েছে। আমি তখন অর্থ দপ্তরের দায়িত্ব ছিলাম, আমি নোট দিয়েছিলাম যে না, এটা বেআইনি, 2টো ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, 3টে নেবে কেন? অনেক WBCS অফিসার 3টে নিয়ে নিয়েছে। তো ওরা এতটাই প্রভাবশালী, গ্রুপ পি পারমিশন নিয়ে সেটা অলরেডি তারা বলেছে হ্যাঁ এরকম চলবে, তারা 3টে নিয়েছে। এবং সম্প্রতি এতদিন পর্যন্ত নিয়ম ছিল, এখনও খাতায় কলমে সরকারি নিয়ম আছে যে WBCS এক্সিকিউটিভ অফিসাররা 20 বছর জেলায় কাজ না করলে তারা সচিবালয়ে আসতে পারবেন না, এটা নিয়ম ছিল। তো সেসব তো কোথায় চলে গেছে? এখন উনি করে দিলেন ভোটের ঠিক আগে যে 3 বছর থাকলেই ওনারা একজন WBCS এক্সিকিউটিভ বিডিও তিনি SDO হয়ে যাবেন। মানে প্রমোশনের চ্যানেলটা এমন জায়গায় পৌঁছে দিলেন যে একটা মানে অসম্ভব, এবং অল্প কিছুদিনের মধ্যেই WBCS এক্সিকিউটিভদের বেতন এবং ভাতাটা IAS অফিসারদের থেকে বেশি হয়ে যাচ্ছে। তা এতখানি সদয় উনি ওদের প্রতি কেন? তার কারণটা হচ্ছে জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতি রেখে এই শাসক দলকে ক্ষমতায় আনতে এই বিডিওরা, এই WBCS এক্সিকিউটিভরা, বিচ্ছিন্ন ব্যতিক্রম আছে, ওই কিছু সৎ স্বচ্ছ ভালো নিরপেক্ষ বিডিও বা WBCS এক্সিকিউটিভ অফিসার নিশ্চয়ই আছে, কিন্তু সিংহভাগ হচ্ছে তারা একদম এই কাজটা করে যাতে জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতি রেখে প্রশাসন, পুলিশ এবং শাসক দলের গুন্ডাদের নিয়ে এই শাসক দলকে আবার ক্ষমতায় আনা যায়, যার ফলে ওনার মূল্য ওনার কাছে বেশি। আপনি যদি বিডিও অফিসগুলোতে যান দেখবেন ওটা তৃণমূলের একটা পার্টি অফিস হয়ে গেছে। আপনি যদি থানাগুলোতে যান দেখবেন থানাগুলো সব তৃণমূলের একটা পার্টি অফিস হয়ে গেছে। আবারও বলছি বিচ্ছিন্ন ব্যতিক্রম আছে। এই যে প্রশান্ত বর্মন, আপনি ভাবতে পারছেন, প্রিলিমিনারিতে 13 পেয়েছিল, প্রিলিমিনারিতে 122 ছিল সে বছর কাট মার্কস 2016-তে, সে পেয়েছে 13। সে ফাইনাল পরীক্ষায় বসতেই পারে না, সে শুধু ফাইনালে বসলো না, সে ফার্স্ট হয়ে গেল। এবং সে ইংরেজিতে 0 পেয়েছিল, সেটা বাড়িয়ে 166 করে দেওয়া হয়েছে মেন পরীক্ষা। বাংলায় পেয়েছিল 18, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 168, তাকে ফার্স্ট করে দেওয়া হয়েছে। সবাই জানে হাইকোর্টে কেস রয়েছে, কিন্তু এতটাই প্রভাবশালী হাইকোর্টে আজকে 9 বছর ধরে কত প্রধান বিচারপতি চলে গেল, সে মামলা আর উঠছে না। প্রশান্ত বর্মন এবং ওই ব্যাচে যে ঘুষ দিয়ে WBCS এক্সিকিউটিভ নিয়োগ হয়েছিল, ওই প্রিলিমিনারিতে 13 পেয়ে, প্রিলিমিনারিতে 0 পেয়ে, প্রিলিমিনারিতে পাস না করে তারা যে WBCS এক্সিকিউটিভ হয়ে গেছে, এই ঘুষ দিয়ে নিয়োগ যে তদন্ত করা দরকার, এটা নিয়ে কিন্তু ওই এরা মানে মহামান্য কলকাতা হাইকোর্ট আজও কোনো শুনানি করে। প্রশান্ত বর্মন একটা লোককে খুন করে, একটা স্বর্ণ ব্যবসায়ী খুন করে আজকে বেমালুম সে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরার কোনো ব্যাপার নেই, ধরছে না, সেটা সরকারের আশ্রয় আছে। মানে এদের প্রতি কিন্তু সরকার অত্যন্ত সদয়, কিন্তু সাধারণ যারা নিচের তলার কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী, এদের প্রতি রাজ্য সরকার একবারে ভয়ঙ্কর রকমের রুষ্ট। আপনি ভাবুন, হোমগার্ড, NVA তাদেরকে এর আওতার বাইরে রেখেছে কেন? এই যে 4% ডিএ আমরা লাস্ট পেলাম, NVF এবং এরা তো প্রতি দৈনিক 21 টাকা হিসেবে ডিএর জন্য পেয়েছে, তা তাদের তুমি বাদ দেবে কেন? ওয়ার্ক চার্জ এমপ্লয়ি একটা বড় সংখ্যায় কর্মচারী আছে, তাদের বাদ দিয়ে দিয়েছেন, কেন বাদ দেবে? এই সরকারটা কত নোংরা এবং কত ভয়ঙ্কর দেখুন। 600 টাকা আজকে একটা মাইনে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, 1666 টাকা মাইনে একটা মিড ডে মিল ওয়ার্কারের। জীবিকা সেবকরা আজকে 9 বছর বেতন পাচ্ছেন না। সরকার একদিকে সিঙ্গুরটাকে তো ধ্বংস করেছেন, কোনো বেসরকারি শিল্প সংস্থা পশ্চিমবাংলার আগামী 50 বছর আসবে না, এই সরকার থাকলে তো আসবেই না। তা বেসরকারি শিল্প সংস্থা যদি বিনিয়োগ না করে, ওই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বার্সেলোনায় গিয়ে ওরকম ভুয়া ঘোষণা করা যায়, কিন্তু তাতে তো আর কর্মসংস্থানও হবে না, শিল্প সংস্থাও হবে না, হচ্ছে না। আবার সরকারি ক্ষেত্রে প্রায় 7 লক্ষ পদ শূন্য, সেখানে কোনো নিয়োগ করছেন না। এবার তারা যাবে কোথায়? শিক্ষিত বেকার যুবক যুবতীরা। এই মানে পরিকল্পিতভাবে একটা কর্মসংস্থানহীনতার পরিবেশ তৈরি করে তিনি তাদের বাধ্য করছেন নামমাত্র বেতনে, কোনো রকম সামাজিক সুরক্ষা ছাড়া, কাউকে 5,000, কাউকে 8,000, কাউকে 3,000, কাউকে 10,000 বেতন দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন। ঠিক যেরকম কৃতদাস মালিক কৃতদাস শ্রমিকদের করাতো। এই কৃতদাস সরকারটা যতদিন থাকবে ততদিন রাজ্য কর্মীদের লড়াই করেই তাদের দাবিদার আদায় করে নিতে হবে।